Welcome to the second session of The World is United Through the Fire of Speech. এর দ্বিতীয় অধিবেশনের আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি শব্দের উৎস এবং চিন্তার ঐক্য দর্শন। এটা নিয়ে আমাদের প্রথম সেশনে আমরা আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি একই ভাষা ভিন্ন ভিন্নভাবে তা উচ্চারিত হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে সেই শব্দের একটা পরিবর্তন ঘটে যাচ্ছে, কিন্তু অর্থ এবং ভাবনা একই থাকছে। শুধু তাই নয়, বিভিন্ন সভ্যতায় বিভিন্ন দর্শনে চিন্তার একটা ঐক্য থাকছে এবং ভাষার যে পরিবর্তন ঘটছে, ভাষার যে বহমানতা, সেই ভাষাকে আমরা সেখানে আগুনের সাথে অগ্নির সাথে জ্যোতি হিসেবে, বায়ুর সাথে তার তেজ পরাক্রম এবং জলের সাথে তার বহমানতার সাথে আমরা তাকে লক্ষ্য করছি। তার উৎসটা ঠিক ওই রকমভাবেই, এবং সেখানে সবিশেষভাবে আমরা এটাও লক্ষ্য করেছি, এটাও বিশেষ লক্ষ্য করার যে এর যেমনই তার পরিবর্তিত রূপ হোক না কেন, সব সভ্যতায় সব ক্ষেত্রে তার অন্তর্নিহিত অর্থ ভাবনা সেটা কিন্তু এক থাকছে, এবং সেটাই বিশেষ লক্ষ্য করার। এবং এই যে ভাষাকে সমস্ত সভ্যতায় সমস্ত ধর্মে তাকে ঈশ্বরের দান হিসেবে, একটা সুপ্রিম পাওয়ার হিসেবে তাকে বর্ণনা করা হয়েছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সব ভাবনা, সব চিন্তার স্রোত এক থেকে, এটা বিশেষ লক্ষ্য করা। আর সেই জায়গায় আমরা দেখছি যে ভাষা মানুষকে এক করে রাখতে পারে, মানুষকে প্রচন্ড শক্তিশালী করে তুলতে পারে, মানুষের সত্যি তো যা কিছু আন্তর্শক্তি, প্রাণ শক্তি, সেই জন্যই তো একে ব্রহ্মশক্তি বলা হয়েছে। ব্রহ্মশক্তি তো আর এমনি এমনি বলা হয়নি, তাই না? এই যে ব্রহ্মশক্তির যে পরিচয়, সেইখানে আমরা দেখছি যে বিভিন্ন বিচ্ছিন্নবাদী রাষ্ট্রশক্তি তাদের নিজ স্বার্থে পরস্পরের মধ্যে একটা ভেদ সৃষ্টি করে শাসন প্রতিষ্ঠা করে। সেখানে এই প্রতিবেশী, সহবাসী, সহবাস, সহকর্মী, সহোধ্যায়ী, এই সহ শব্দটাকেই তারা নির্মূল করতে চায়। সেখানে তারা নতুন ইতিহাস নির্মাণ করে, সত্যকে বিকৃত করে, মানুষে মানুষে ঘৃণা ছড়িয়ে পৃথক করে, যুদ্ধ বাঁধিয়ে, যুদ্ধের একটা বাতাবরণ, একটা ঘৃণার বাতাবরণ, একটা সংঘাতের বাতাবরণ তৈরি করে কৃত্রিমভাবে একটা দূরত্ব রচনা করে। যে বাক শক্তি মানুষকে কোন মহিমায় তুলে দিয়েছে, ঈশ্বরের মহিমায় মানুষকে প্রতিষ্ঠা করেছে। সত্যি ঈশ্বরের কল্পনা তো মানুষের। এই যে সুপ্রিম পাওয়ার, একটা চৈতন্য শক্তি, একটা কনসাসনেস, এই কনসাসনেসের কে ধরেছে, কারা অনুভব করেছে, কারা সেই কনসাসনেসের গুরুত্বটাকে উপলব্ধি করতে পেরেছে? মানুষ তো এই পৃথিবীতে প্রাণের মধ্যে একমাত্র মানুষই তো। এই জন্য তো মানুষ এই পৃথিবীর মধ্যে একটা প্রভুত্ব স্থাপন করতে পেরেছে। আর সব কিছুর উপরে, সবার উপরে মানুষ সত্য, এ কথাটাও যে বলতে পারে, সে তো মানুষই বলতে পারে, তাই না? সেখানে সহ অবস্থানে যে সহত্ব বোধ, এটাই তো ঈশ্বরত্ব। মানুষের মানবিকতা সহত্ব বোধের মধ্যেই প্রতিষ্ঠিত।
এবং এই শক্তি মানুষ কোথার থেকে পেল? তার পাওয়ার অফ এক্সপ্রেশন থেকে, যেটা কোনো বৃক্ষ পারে না, অন্য কোনো প্রাণীর নেই। তাদের শব্দ থাকলেও কিছু প্রাণী আছে যাদের শব্দ পর্যন্ত নেই, আর কিছু প্রাণী আছে তারা শব্দ উচ্চারণ করে, ওই শব্দের মধ্যে দিয়ে তারা তার একটা ইঙ্গিত, তারা তাদের ভাব বিনিময় করে। সেটা বড় সীমিত, বড় স্থূল। কিন্তু মানুষ, তার দুটি শক্তি, এক এই বাক শক্তি আর অসীম কল্পনা শক্তি। এই কল্পনা শক্তিকে রূপ দেয় সে বাক শক্তির মধ্যে দিয়ে, তার মনন শক্তি। বাক শক্তির উৎস হচ্ছে মনন শক্তির মধ্যে দিয়ে, মননাৎ মন্ত্র, তাই না? সেটা যখন নষ্ট হতে বসে, তার যখন দুরুপয়োগ ঘটে, তার থেকে বেদনার, এটা তার অভিশাপ। বাক যেমন তার আশীর্বাদ, তার দুরুপয়োগটা তার জীবনের অভিশাপ। আজকে আমরা কথা বলবো ভাষাকে নিয়ে, ল্যাঙ্গুয়েজকে নিয়ে। আগের দিন বলেছি শব্দকে নিয়ে, আজকে বলবো ভাষাকে নিয়ে। ল্যাঙ্গুয়েজ, স্পিচ, ইটস ডিফিউশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এই পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়া যে সমস্ত গোষ্ঠীবদ্ধ মানুষেরা রয়েছেন, তাদের কাহিনীর ইতিহাস নিয়ে আমরা একটু কথা বলব। এই গোষ্ঠীভুক্ত মানুষরাই শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতার ধারাবাহিকতা দীর্ঘদিন বিকশিত করে তুলেছে। সেই বিকাশের ধারায় মানুষের মধ্যে ঐক্য এবং অনৈক্য একই সঙ্গে তৈরি হয়েছে। কত বৈশিষ্ট্য, বৈচিত্র্য, জাতিতে জাতিতে এক একটা জাতিকে অসাধারণ করে তুলেছে। মহাকালের আবর্তে তারা কখনো উঠেছে, কখনো ডুবেছে, কখনো আবার ভেসে উঠেছে। মনে হয় ইতিহাস কিছু নয়, ইতিহাস শুধু বিভিন্ন জাতিরই এক প্রকার ভুলে ভরা কথার কাহিনী। তারা মহাকালের বক্ষে ক্ষণিক অবভাস, অথচ তারা সত্য, ভীষণভাবে সত্য। তারা পরস্পরকে হিংসে করেছে, বিদ্বেষ করেছে, বিদ্রূপ করেছে, আবার দান করেছে, পরস্পর সহমর্মিতা দেখিয়েছে, সহবাসী হয়েছে, প্রতিদান নিয়েছে, প্রত্যাশা করেছে, কখনো আবার আশাভঙ্গে উদ্যত অহংকারে প্রত্যাঘাত করেছে। আজ এই ঘটনার আবৃত্তি এবং পুনরাবৃত্তি ঘটে চলেছে। মানুষের মনের গহনে কোনো পরিবর্তন নেই। সভ্যতার সঙ্গে ভদ্রতার ক্ষীণ সংযোগ থাকলেও সাধুতার, শুভ বুদ্ধির, শুভ এসনার অপরিহার্যতা নেই। অবাক হয়ে আমরা ভাবি, দেখুন, এটা একবার ভেবে দেখুন, আধুনিক জগতের তুলনায় অনেক ক্ষেত্রে আদিম মানুষেরা, এটা বলতেই হয়, আধুনিক সময়ের থেকে আদিম যুগের মানুষেরা অনেক শুভ বুদ্ধি সম্পন্ন ছিল, অনেক সৎ ছিল, অনেক সাধু ছিল। সাধু নয়, সাধুতর ছিল। এটাই বাস্তব সত্য। বাস্তবের, শুধু বাস্তব সত্য নয়, বাস্তবের অন্তর্লীন মহাসত্য। আমরা এই ভূমণ্ডলের বিভিন্ন জাতি এবং প্রাচীন জাতিদের একটা ভাষার, একটা ভাবের পরিচয় আমরা দেব। তারপর আমরা আলোচনা করব তাদের পারস্পরিক একটা সংঘাতের ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতার কথা, ব্যবসা বাণিজ্যের কথা। সব শেষে আসবে ভাষার ক্ষেত্রে তাদের আদান প্রদান। দেখব কোথায় তাদের ঐক্য, কোথায় অনৈক্য, এবং ঐক্যের মূল সূত্র। মূল সূত্র খোঁজাটাই তো আমাদের কাজ, তাই না? সেখানে একটা ঐক্য, চিন্তার যে ঐক্য দর্শন, সেটা তো এই মূল সূত্রের মধ্যেই নিহিত।
প্রথমেই পৃথিবীর যেগুলো হচ্ছে উৎকৃষ্ট শ্রেষ্ঠ তাদের পরিচয় দিই, এবং এখানে আর্যদের কথা আসে। কিন্তু মনে রাখবেন, আর্য একমাত্র উল্লেখযোগ্য গৌরবান্বিত নাম নয়। যারা আর্যতর বা আর্য সভ্যতা হতে প্রাচীনতম সভ্যতার গর্ব করতে পারে, তাদের সংখ্যাও কিন্তু নগণ্য নয়। এটা আমাদের জানতে হবে। এই যে বললাম, আধুনিক বা পরবর্তী সময়ে অনেক রাষ্ট্র নেতারা, রাষ্ট্র শক্তি, তারা নতুন করে ইতিহাস লেখার তাদের একটা ভয়ঙ্কর প্রবণতা দেখা যায়। তারা প্রাচীন সত্যকে, প্রাচীন ইতিহাসকে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চায়, কিন্তু তা তো নয়। কেবল বিজয়ীর ইতিহাস থাকবে, বিজেতার ইতিহাস থাকবে না। কেবল বর্তমানের যুগোপযোগী শাসকের মনোমত ইতিহাস থাকবে, অথচ প্রাচীন ইতিহাস বলে কিছু থাকবে না, তা তো নয়। প্রাচীনকে অস্বীকার করে বর্তমানে বাস করা যায় না। প্রাচীনকে অস্বীকার করলে আমরা ভবিষ্যতেও এগোতে পারবো না। এটা কেন আমরা ভুলে যাই? এই শিক্ষা কেন আমরা ইতিহাস থেকে নিতে ভয় পাই? নিই না কেন? এত কিসের গর্ব, এত কিসের দম্ভ, এত কেন মিথ্যাচার? ইতিহাসের তিমিরাচ্ছন্ন যুগে সেই যে প্রাচীন যে সভ্যতা ছিল, তাদের যে মহত্তর সভ্যতা, তাদের যে বৃহত্তর সাম্রাজ্য, সেটা সত্যি বিস্ময় উদ্রেক করে। ইতিহাসকে আমাদের এইভাবেই দেখতে হবে, এই কথাই আমাদের বলতে হবে। ভুলে গেলে চলবে না। আমাদের একটু প্রয়াস করতে হবে, খুঁজতে হবে, জানতে হবে, পড়াশুনো করতে হবে। শেখানো বুলি চর্বিত চর্বণে মানুষের উন্নতি ঘটে না। আমরা সমীয় জাতি, সেমীয় জাতির কথা বলবো, তাদের কথা বলতেই হবে। উত্তরে কৃষ্ণ কাস্পিয়ান সাগর, দক্ষিণে আরব সাগর, পূর্বে ইরান বা পারস্য, পশ্চিমে ভূমধ্য সাগর। এই চতুর্সীমা বিভক্ত একটা বিরাট ভূখণ্ড। আবার লোহিত সাগরের উত্তর পশ্চিমে নীল নদ বিধৌত একটা অঞ্চল আছে। এই ভূখণ্ডগুলো যুগ যুগ ধরে প্রাচীন সভ্যতার একটা বিরাট অঞ্চল। এই আবার দেখুন, দুটো নদী যার কথা আমরা আগের সেশনে বারবার বলেছি, টাইগ্রিস এবং ইউফ্রেটিস। তার মাঝখানে যে অংশটা, যে একটা দোয়াব অংশ, যার নাম মেসোপোতামিয়া। গ্রিক ভাষায় মোসেস মানে মাঝখানের অংশ, আর পোতামোস মানে হচ্ছে নদী। মোসেস মানে মাঝখানের অংশ, আর পোতামস মানে নদী। লাতিন ভাষায় পোতো অর্থ পান করা। আর যে দিক থেকে আমরা দেখি না কেন, যে ভাষার থেকে আমরা ধরি না কেন, মেসোপটেমিয়ার অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। এই ভূভাগ অত্যন্ত উর্বর অঞ্চল ছিল। এই নদী দুটো দক্ষিণ পূর্বে হেলে গিয়ে ইরাকের মধ্যে দিয়ে কুরনা হয়ে মিলিত হয়ে সাতল আরব নামে বা সাতিল একটা নদী সৃষ্টি করেছে, এবং শেষে গিয়ে সে পারস্য উপসাগরে গিয়ে পড়েছে। আরবি ভাষায় সাতিল অর্থ হচ্ছে ভেষজ লতা, আমাদের সোমলতার মতো। এই জলধারা আরবের সর্বরোগ হর অমৃত রসায়ন। এই প্রসঙ্গে একটা কথা বলি। মিশরিয়া তাদের বৃহত্তম নদীকে বলতো ইয়ারো, মানে দ্য গ্রেটার রিভার। হেরোডোটাস মিশরে এসে বলেছিলেন নিওলস, NEILOS, যার অর্থ মূল্যবান রত্ন। ঈশ্বরের দান হচ্ছে এই নদী, যেটাকে এখন নীল নদী বলা হয়, যার এসছে নিওলস শব্দ থেকে।
এই নদীর দ্বার হচ্ছে এই নীল নদের দেশ, মিশর দেশ। যে এই যে একটা সীমারেখা দেশের, এখানে কত সভ্যতার উত্থান পতন ঘটেছে, ইতিহাস তার সাক্ষী। সুমের, বেবিলন, আসেরিয়া, আক্কাদ, দক্ষিণে ইহুদি, তার পশ্চিমে আরব, পশ্চিমের অপর পারে মিশর, এবেসেনিয়া। ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে টায়ার রাজধানী নিয়ে আরেকটা সুশিক্ষিত জাতি ছিল ফিনিশীয়। এরা খুব ব্যবসা বাণিজ্য করতে ওস্তাদ, বাণিজ্য প্রিয় এদেরকে বলা হতো। এরা সবাই প্রাগার্য সভ্যতা। পরবর্তী যুগে এশিয়া মাইনরে আর্যদের সাথে এইসব সেমির অসমীয় প্রাগার্য জাতির মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে, আবার তাদের মধ্যে একটা মিলনও ঘটেছে, একটা হৃষ্টভাবও এসছে। রুষ্টভাব শুধু নয়, রুষ্টভাবের সাথে একটা হৃষ্টভাবও সেখানে ঘটেছে। লক্ষ্য করার, বিদ্বেষ এবং মিলন দুই হয়েছে। আর্য অনার্যের মধ্যে যেমন, এদের সাথে তেমন। আর্য ভাষাদের নাম করার আগে এই জাতিগুলোর ভাষাবর্গের নামগুলো আমাদের একবার একটু শুনে নিতে হবে। এই হিব্রু এবং আরবি ভাষা অত্যন্ত ঘনিষ্ঠ ভাষা, কিন্তু ধর্মে তাদের মধ্যে একটা যোজন ব্যবধান সৃষ্টি হয়ে গেছে। মধ্যযুগীয় ইতিহাস থেকে আধুনিক ইতিহাস পর্যন্ত শুধু তাদের মধ্যে একটা সংঘর্ষ। সে পুরনো কথা শুনিয়ে আর আমরা সময় নষ্ট করব না, এটা আমরা মোটামুটি সবাই জানি এই ইতিহাস। শুধু কান পেতে এদের পুরাণ ইতিহাসের শব্দগুলো একটু আপনারা শুনুন। ইহুদির আব্রাহাম, ডেভিড, সলোমন, মোজেস, জেসাস। ইসলামে ইব্রাহিম, দাউদ, মুসা, ঈসা। আর সিলিয়াম ও কলডীয় ভাষায়, অর্থাৎ ইহুদি ভাষায় যে যারা আব্রাহাম, ডেভিড, সলোমন, মোজেস, জেসাস, তারাই ইসলাম অর্থাৎ আরবি ভাষায় তারা হয়ে গেল ইব্রাহিম। আব্রাহাম হয়ে গেল ইব্রাহিম, ডেভিড হয়ে গেল দাউদ, সলোমন হয়ে গেল সুলেমান, মোজেস, জেসাস হয়ে গেল ঈশা। শব্দ উচ্চারণের তফাৎ মাত্র, অর্থ ভাবনা এক। আবার দেখুন, মুসলিম পুরাণে যিনি আল্লাহ, ইহুদিতে তিনি হচ্ছেন জেব্রাইল। আসলে আর্য এবং অনার্য এই ব্যাপারটা এরকম না করে আমরা যদি দৈত্য আর দেবতাদের ব্যাপারটা আমরা যদি ধরি না, আমাদের ভারতবর্ষের দ্বিতীয় আর অদিতির ধারা, দ্বিতীয় ধারায় দৈত্যরা, অদিতির ধারায় দেবতারা, পিতা একজন কশ্যপ। পারস্পরিক তারা হচ্ছে জ্ঞাতি, এবং একটা জ্ঞাতিদ্বন্দ্ব প্রবাহমান। সেই জ্ঞাতিদ্বন্দ্বের ধারাই হচ্ছে মহাভারত, রামায়ণ সহ সমস্ত পুরাণ, ভাগবত, সব জায়গার মধ্যে এই জ্ঞাতিদ্বন্দ্বের ইতিহাস। এখানেও দেখুন, ইহুদি আর মুসলিম এই জ্ঞাতিদ্বন্দ্ব। একই পিতৃরাজ্য, পিতৃসম্পত্তিতে বিবাদমান দুই জ্ঞাতি। যেমন দৈত্য আর দেবতাদের স্বর্গের অধিকার নেই, ঠিক এদের এনিমি বাই ভেরি বার্থ। এবার সোমীয় এবং অন্যান্য আর্যতর ভাষার নামের তালিকা দেখুন। হিব্রু, আরবি, মিশরীয়, আবিসিনীয়, ফিনিসীয়, আরামীয়, অসুরীয়, বেবিলনীয়, সুমেরীয়। এই ভূমিকার
আমরা পাচ্ছি হিট্টিটি, সংক্ষেপে হিট্টি। হ্যাঁ, মেসোপটেমিয়াকে যেমন মেসপট বলা হয়, সেরকম হিট্টিটি ভাষাকে হিট্টি ভাষা বলা হয়। মিটান্নি, হেলেনীয়, এরা সব গ্রিক ভাষার পূর্বসূরি। এই গ্রিক নাম রোমানরা সর্বপ্রথম ব্যবহার করেছিল। ইতালীয় আসলে ক্লাসিক লাতিন, মূলে রোমান এবং লাতিনরা দুটো আলাদা আলাদা জাতি ছিল। কেল্টিক, ইউরোপে যাদের একটা বলিষ্ঠ বিস্তার ছিল, এখন সংকুচিত হয়ে আছে। আর্মানীয়, আলবানীয়, জার্মানিক বা টিউটনিক, বালস্তানিক, বালস্লাভিক, প্রাচীন পার্সি, আবেস্তীয়, দরদ, শক, শাখা, তুষার বা তুখারীয়, সবশেষে আমাদের ভাষা, যা শিষ্ট রূপ হচ্ছে পাণিনির দ্বারা সংস্কৃত। এইভাবেই তো এসেছে। সব ভাষার সাথে একটা ভীষণ সম্বন্ধ আছে, একটা ঐক্য সম্বন্ধ, যেন এক সূত্র হতে এই ভাষাগুলো পরস্পর ভগিনী, একই মা একই পিতা, আর এরা সব পরস্পর বোন, সহোদরা বোন। একদম উদাহরণ দিলেই বুঝতে পারবে। এই আর্য ভাষাকে এবং এই একটা যেটা বললাম একটা নৈকট্য, একটা আন্তর সম্পর্ক, বললাম না সব বোনেরা, ভগিনী, এই জন্য এদেরকে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দোস অর্থাৎ হিন্দুস্তান ইউরোপের ভাষার সাথে মৈত্রী বন্ধন আলিঙ্গিত ভাষা। এই আলিঙ্গন একসময় শ্বেত জাতির হাতে ভারতের পরাজয়ের গ্লানিকে ভুলিয়ে দিয়ে ভারতে এক অনাস্বাদিত পূর্ব গৌরব এনে দিয়েছিল। একটা কথা আপনাদের জানা দরকার, সবার এই ইতিহাসগুলো জানা দরকার, পড়ানো দরকার। সব ছেলে মেয়েদের এই ইতিহাসগুলো, ভাষার ইতিহাসগুলো অবশ্যই জানার দরকার। কোথার থেকে তাদের সূত্র, কোথার থেকে তাদের সম্পর্ক, তারা কেউ আলাদা নয়। এই এতগুলো জাতির নাম করলাম, ভাষার সূত্রে তারা পরস্পরের জ্ঞাতি, আত্মীয়, আত্মার সাথে সম্পর্ক, ভাষার সঙ্গে একই জননীর থেকে, একই সূত্র হতে উচ্চারিত বিভিন্ন ভাষা। অষ্টাদশ শতকে এই কাহিনীটা শুনুন, এটা নিজেরাও জানুন, নিজেদের অন্যান্যদেরকে বলুন, অন্তত বাড়িতে যারা ছোট ছোট আছে তাদেরকে বলুন। এটা দে শুড নো ইট। অষ্টাদশ শতকে বিলেত থেকে স্যার উইলিয়াম জোন্স এই দেশে এসেছেন। ভদ্রলোক, ইংরেজ, সেকালের শিক্ষার নিয়মে সেই সময় উইলিয়াম জোন্স যে সময়ের মানুষ, সে সময় শিক্ষার নিয়মে একজন শিক্ষিত মানুষকে গ্রিক শিখতে হতো, লাতিন শিখতে হতো। তিনি তা শিখেছিলেন। ভদ্র বলে এবং জ্ঞানী বলে পরিচয় দিতে হলে তাকে আরো দুটো ভাষা শিখতে হতো, সেটা হচ্ছে ফরাসি এবং জার্মান। তিনি শিখলেনও। একটি ইংরেজি প্রবন্ধের অনুবাদ করতে হয়েছিল তাকে ফরাসি ভাষায়। সেটা পড়ে সেকালের সর্বশ্রেষ্ঠ ফরাসি পণ্ডিতেরা বলেছিলেন যে জাত ফরাসিরাও এমন অনুবাদ করতে পারবে না। যেমন আমাদের রামমোহন রায়, তিনি যেরকম ভাবে ইংরেজি ভাষা অনুবাদ করতেন, সেকালের ইংরেজরাও কিন্তু ওরকম অনুবাদ করতে পারতেন না। তো এই জোন্স বুঝলেন তাকে এশিয়া যেতে হবে। পৃথিবীর সভ্যতাকে জানতে হলে তাকে এশিয়া যেতে হবে। তিনি এশিয়ায় এসে এশিয়া মহাদেশের সভ্যতাকে জানার জন্য আরো দুটো ভাষা তিনি শিখলেন, আরবি এবং পার্সি বা পার্সি ভাষা। শেষে
জোন্সকে আসতে হলো এই কলকাতায়, কারণ কলকাতা তখন ছিল ইংরেজদের সর্বোত্তম নগরী, রাজধানী। লন্ডনের পরের শহরই হচ্ছে কলকাতা। তিনি নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টের জজের পদে, জজ হিসেবে। কলকাতায় তখন ছিল সুপ্রিম কোর্ট, যেহেতু কলকাতা তখন ছিল রাজধানী, ভারতবর্ষের রাজধানী, অবিভক্ত বিশাল ভারতবর্ষের রাজধানী। ভালোই হলো, সুবিচারে আরবি পার্সি জ্ঞান তার জানতে হবে, কিন্তু আরেকটা ভাষাও তো তাকে জানতে হবে বিচার করতে হলে। হ্যাঁ, এটা তো হিন্দুস্থানের ভাষা, সংস্কৃত না জানলে। এই যে আমাদের হিন্দুদের দুটো সম্পত্তি ভাগের যে আইন আছে, একটা দায় ভাগ আর একটা মিতাক্ষরা, এই দুটো না জানলে বিচার করবেন কি করে? ফার্সি, আরবি এসব তো জানতেই হবে, সেই সঙ্গে জানতে হবে তাকে সংস্কৃত, দেশের আইন জানতে হলে, বুঝতে হলে। তখন আমাদের সম্পত্তি ভাগ হতো দুটো, উত্তর ভারত আর দক্ষিণ ভারতে। যদি আমরা টোটাল ভারতবর্ষটাকে ভাগ করি, দক্ষিণ ভারতে সেখানে চলছে মিতাক্ষরা, উত্তর ভারতে চলছে দায় ভাগ। তো শেখার ব্যাপারে জোন্স সাহেবের এতটুকু শিথিলতা নেই, এতটুকু আলস্য নেই। কিন্তু কোনো ব্যাপার হলো, কোনো ব্রাহ্মণ তো এই গোখাদক বংশধরকে সংস্কৃত পড়াবেন না। অনেক কষ্টে, অনেক সাধ্য সাধনা করে, টাকা পয়সার লোভ দেখিয়ে একজন বৈদ্য পণ্ডিত তার জুটল। এই বৈদ্য পণ্ডিত তাকে পড়িয়ে গঙ্গা স্নান করে সংস্পর্শ দোষ হয়ে বাড়ি ফিরতে। এটা শোনা কথা, তবে যা রটে তার খানিকটা তো বটেই। তার নিরলস পরিশ্রম, জোন্স সাহেবের নিরলস পরিশ্রমের একটা প্রবাদ আছে। কি পরিমাণ তিনি পরিশ্রম করতে পারতেন সে তার সম্পর্কে বলা হয়, তিনি আইন পড়তেন 7 ঘন্টা, আইন পড়তেন 7 ঘন্টা, ঘুমোতেন 7 ঘন্টা, সাথে সাথে 14, আর বাকি 10 ঘন্টা নিরলস, কোনো ছুটি বিশ্রাম না নিয়ে একটানা কাজ, কেবলই কাজ। তার সম্পর্কে বলা হতো 7 hours to laws, to soothing slumber 7, 10 to the world allot, and all to heaven. এমন না হলে জোন্স সাহেব এত ভারত বেত্তা কি করে হয়ে ওঠেন? মাত্র 48 বছর তিনি বেঁচে ছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার রয়্যাল এশিয়াটিক সোসাইটি, পার্ক স্ট্রিটের মোড়ে এখনো যা সমহিমায় রয়েছে। ইনি ছিলেন পাশ্চাত্য দেশে প্রাচ্যবিদ্যা সম্প্রসারণে এক ভগীরথ, পাশ্চাত্য দেশের ভগীরথ। তিনি প্রাচ্যবিদ্যার সম্প্রসারণ করেছিলেন পাশ্চাত্যে। তিনি লক্ষ্য করেছিলেন ইউরোপের ভাষার সাথে প্রাচ্য ভাষা সংস্কৃতের কোথায় যেন একটা যোগসূত্র বর্তমান। এই যে কম্পারেটিভ লিটারেচার এখন পড়ানো হয়, আমাদের কলকাতার যাদবপুর যার অন্যতম একটা পথপ্রদর্শক, এবং এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পড়ানো হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায়। এই কম্পারেটিভ লিটারেচার বা কম্পারেটিভ স্টাডিজ এর জনক হচ্ছেন স্যার জন। তিনি সংস্কৃত ভাষার আভিজাত্যে মুগ্ধ হয়ে যা বলেছেন সেটা আমরা উল্লেখ না করে থাকতে পারি না। তিনি বলছেন, দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, whatever be its antiquity, is a language of wonderful structure. Wonderful structure, more perfect than the Greek, more copious than the Latin, and more exquisitely refined than either, yet bearing to both a stronger affinity, both in the roots of verbs and in the forms of grammar, than could have been produced by accident. তিনি জোর দিয়ে বলেছিলেন
প্রত্যেক ভাষাতাত্ত্বিক এটা বিশ্বাস করবে, মানতেই হবে প্রত্যেক ভাষাতাত্ত্বিক, যেসব ভাষা হারিয়ে যাওয়ার সূত্রে কোনো মূল ভাষার সাথে জড়িয়ে আছে। অর্থাৎ প্রত্যেক ভাষা যা আছে বর্তমান আর যা হারিয়ে গেছে সেটা কোনো একটা মূল সূত্র হতে উৎসারিত। তিনি বুঝতে পেরেছিলেন গথিক কেল্টিক ভাষাও এই সংস্কৃতের সাথে সূত্রিত। দেখুন, ইংরেজিতে মাদার, ফাদার, জার্মানিতে ভেতার, মাটার, ফাদার, জার্মানিতে ভেতার, মাদার, মাটার, ফরাসিতে পেরি, মেরি, আরমানিতে হের, মেয়ার, সংস্কৃতে পিতর, মাতর। একটা যোগসূত্র আছে, উচ্চারণের পার্থক্য সে তো আমাদের রাজ্যের মধ্যেও রয়েছে। এক রাজ্যের মধ্যে বিভিন্ন জেলা, ডিস্ট্রিক্টে ভাষা আলাদা আলাদা হয়ে যায় নাকি? দক্ষিণ ভারতে দ্রাবিড় ভাষায় তো কত রকমের, আবার এই দ্রাবিড় ভাষা জেলা অনুসারেও আলাদা, যেমন বাংলা ভাষা জেলা অনুযায়ী আলাদা আলাদা হয়ে গেছে। দুটো উদাহরণ শুধু এই আমরা দিলাম আপনাদের কৌতূহল বলে, এরকম প্রচুর উদাহরণ আছে, শত শত উদাহরণ দেওয়া যায়, সারাদিন ধরে দেওয়া যায়। এখন নতুন নতুন শব্দ খুঁজে মূল ভাষার শব্দ গড়ে তোলা যায়। আদিম ভাষায় যেতে হলে এদের পারস্পরিক সম্বন্ধগুলো, যে শব্দ রয়েছে, আদিম যুগের পশু পাখি, আদিম যুগের জীবিকার উপকরণগুলো আমাদেরকে খুব সাহায্য করে। সংস্কৃত যেখানে আমরা বলি আভরণ, ফার্সিতে এবার গ্রিক ভাষায় বলে এফেরন, আবরণ এফেরন, মিল আছে। সংস্কৃতে কূপ, গ্রিক ভাষায় কূপে, লাতিনে কূপা, একই অর্থ। লাতিনে একুস, সংস্কৃতে অশ্ব, পার্সি ভাষায় অশ্ব। সংস্কৃতে দুহিতর, গ্রিক থুগেতর, পার্সিতে দোক্তর। সংস্কৃতে ভ্রাতর, গ্রিক ভাষায় ফ্রাতর, লাতিনে ফ্রাতের। একই তো, খালি একটু একটু আলাদা। সংস্কৃতে ভ্রাতর, পার্সিতে বেরাদর, ইংরেজিতে ব্রাদার। এইরকম তো অজস্র জিনিস রয়েছে। সেরকম এই যে হিট্টিদের কথা বললাম, তাদের সাথে আরবি ভাষার বহু মিল, কারণ পাশাপাশি তার। আবার আরবিদের সাথে ফার্সি আরবিদের সাথে আমাদের সংস্কৃত একটা দারুণ মিল রয়েছে। হাপুস জাতিদের সাথে মিট্টিনিদের ভাষা, তার সাথে গ্রিকদের ভাষা, লাতিনদের ভাষা, জার্মানের ভাষা, কেল্টিক ভাষা, সংস্কৃত ভাষা, কি মিল, কোথায় যেন একটা যুগসূত্র। দেখুন, ইংরেজি শব্দ ম্যাজিক, এইটা পারস্য ভাষায় ওই মগ, মাজি, সেখান থেকে এসছে, তারাও ম্যাজিক দেখাতো। সেইটাই রয়েছে। হিট্টিদের কথা বললাম না, তাদের সবচেয়ে বড় সভ্যতার অবদান কি জানেন? এই লোহা। হিট্টিরাই প্রথম লোহা আবিষ্কার করে। এই লোহাস্ত্রেই তারা একসময় অপ্রতিদ্বন্দ্বী হয়েছিল এই সংসার। তারা মাটির বাসন তৈরি করতো, পাত্র তৈরি করতো, সেই মাটির মধ্যে মেশানো লোহা তাপ পেয়ে আবর্জনা মুক্ত হয়ে শক্ত লোহা হয়ে যায়। সুতরাং লৌহ আকস্মিক আবিষ্কার। হিট্টিরা সেই ধাতুটার নাম দিল রোত। শব্দটা তাম্রবাচক সুমেরীয় শব্দ উরুদুর আগাতে তৈরি হল। এই লৌহ বলেই মিট্টান্নিরা সারা পৃথিবী জয় করে ফেলেছে। হিট্টিরা পরে অসুর রাজ্য জয় করে, তারপরে তারা বেবিলন ধ্বংস করে হামদুবি রবির যে বংশধারা চলছিল তাদেরকে তারা উৎখাত করে।
এটাই একটা সূত্র আমরা সেখানে পাচ্ছি। আরেকটা সভ্যতার, প্রাগার্য সভ্যতার সূত্র আপনাদের কাছে আমরা তুলে ধরছি। সুমের জাতি, এদের সুমেররা ছিল কৃষ্ণকায়, তারা নিজেদের কৃষ্ণশিরা বা ব্ল্যাক হেডেড বলেছে। এদের কিছু লিখিত নজিরও রয়েছে। হ্যাঁ, এরা তামা, টিন মিশ্রিত ধাতু, ব্রোঞ্জ, সোনা, মূল্যবান রত্নের ব্যবহার তারা জানত। ইউফ্রেটিস নদীর তীরে তাদের রাজধানী হচ্ছে উর। তাদের প্রধান মন্দিরের নাম ছিল জিজ্ঞাগারাত। তাদের দেবতাদের মধ্যে প্রসিদ্ধ ছিল অ্যানিল। আকাশদেব হচ্ছে আনু, জলদেবতা হচ্ছে ইয়া, চন্দ্রদেব হচ্ছে নারার, সূর্যদেব হচ্ছে সামাস। এই সভ্যতায় ব্যাবিলিয়ন আত্মস্থ করেছিল। ব্যাবিলিয়নের সভ্যতাকে সুমেরীয় সভ্যতার উচ্চকোটির ক্রমবিকাশ বলা হয়। অপর দুই দুর্ধর্ষ জাতি আরবের মরুভূমি প্রান্ত থেকে এসে এই প্রাচীনতম সুমের সভ্যতাকে ধ্বংস করে। সেই জাতি দুটো হচ্ছে এলামীয় আর আমরীয়। এই জাতিদের মধ্যে যে ভাষা, সেই ভাষা আবার আরবি ভাষার মধ্যে একাকার হয়ে গেছে। এখানে দেখুন, ওই ভাষার মধ্যে শামসুদ্দিন মানে ধর্মের সূর্য, শামস উল হুদা মানে জ্ঞানের সূর্য। এই শামস কথাটা ইরানের আর্যরাও গ্রহণ করেছিল। আবেস্তায় গার্লিক বা রসুনের অর্থ হচ্ছে সিমসদার, সূর্য সম তীক্ষ্ণ স্বাদ বিশিষ্ট। এই রসুনকে বোঝাবার জন্য, এই ভেষজটাকে বোঝাবার জন্য তারা ওই সূর্যের উপমা ব্যবহার করেছিল। সূর্যবাচক খাঁটি ফার্সি খুরশিদ, আবেস্তায় খুরাসি বা আফতাব। সুরা এই শব্দটাও ফার্সি শব্দ। আর এবারে এই যে অসুরদের কথা বলি না, মহাভারত রামায়ণে যে অসুর, বৈদিক যে অসুর, এই অসুর রাজ্য কিন্তু প্রাচীন সময় ছিল। এশিয়া মাইনরের মূল ভূভাগ ছিল অসুর রাজ্য। এশিয়া মাইনরের মূল ভূভাগে ছিল অসুর রাজ্য। আসর নগরীর রামের সঙ্গে অ্যাসিরিয়ান যুক্ত হয়ে সিরিয়া, বর্তমান সিরিয়ার একটা দূরতম সম্বন্ধ আমরা পাই। এরা সব হচ্ছে সেই প্রাচীন অসুর রাজ্য। অসুর রাজ্যের প্রথম টিগলাত পিলসার খ্রিস্ট জন্মাবার 1000 বছর আগে হিট্টি রাজ্য জয় করে ভূমধ্য সাগর পর্যন্ত রাজ্য বিস্তার করেছিল। তারপর এই বংশে এক ক্রমাগত দিগ্বিজয় হয়েছে, কারণ তারা লোহা আবিষ্কার করে ফেলেছে। সমগ্র সিরিয়া, মিশর, ফিলিস্তিন, সমগ্র মেসোপটেমিয়া এবং আরব দেশ এদের কুক্ষিগত ছিল। অসুরদের সাথে আমরা যদি বলি, আর্যদের মেলামেশার ফলে পরস্পর ভাষার আদান প্রদান অবশ্যই ঘটেছিল। ঋগ্বেদের থেকে অভ্রান্ত রূপে ওই জাতীয় শব্দ আমরা পাই। শব্দটা মনা, মনা যার অর্থ ভক্তি বা বাসনা। ঋগ্বেদে মনা শব্দের অর্থ হচ্ছে ভক্তি বা বাসনা। এই শব্দটির উত্তরাধিকার কিন্তু লৌকিক সংস্কৃতের মধ্যে নেই। ঋগ্বেদ ছাড়া অন্য বৈদিক সাহিত্যের মধ্যেও এই মনা শব্দটি নেই। অনেকে ডাকনাম মনা। মনা শব্দের অর্থ হচ্ছে বাসনা বা ভক্তি। শুধু শব্দটি শুক্ল যজুর্বেদের মধ্যে আমরা পাই, যেন পদ ভুলে চলে এসেছে। আরবি শব্দ ভাণ্ডারের মধ্যে কিন্তু এই শব্দটা রয়েছে। মনা শব্দটি আরবি শব্দ ভাণ্ডারের মধ্যে রয়েছে। আরবি মনহা, যার অর্থ উপহার।
ভক্তি আর উপহার দূরবর্তী শব্দ নয়। ভক্তি নিজেই এক ধরনের মানস উপহার, তাই না? ঋগ্বেদের সঙ্গে বসু সংযুক্ত হয়েছে, মনা বসু, ফেইথফুল ডিভোশন বা বিশ্রদ্ধ ভক্তি। তাছাড়া বৈদিক মনা ওজন অর্থেও ব্যবহৃত হয়েছে। এই মনা ব্যাবিলনীয় শব্দ মিনা এর মধ্যে এসেছে। আবার ঋগ্বেদের যে সবিত্রী সূক্ত আছে, সেখানে সবিত্রী সূক্তে সবিতা বা সূর্যকে বলা হয়েছে অসুর। লক্ষ্য করুন, ঋগ্বেদের যে সবিত্রী সূক্ত, সেখানে সবিতা বা সূর্যকে বলা হয়েছে অসুর, ইন্দ্রকে বলা হয়েছে অসুর। সায়নাচার্য তিনি প্রাচীন ভাবার্থকে স্পর্শ করতে পেরেছেন। তিনি বলেছেন, আসুন প্রাণন রতি দদাতি ইসি আসুরা, অর্থাৎ যার যে প্রাণ শক্তিতে ভরপুর, যার মধ্যে প্রচন্ড প্রাণ শক্তি রয়েছে, তাই হচ্ছে অসুর। এই অসুর জাতি, প্রাচীন অসুর জাতি দুর্ধর্ষ জাতি, প্রাণ শক্তিতে ভরপুর, একের পর এক রাজ্য তারা জয় করেছে। এই অসুর, সেজন্য দেবতাদেরকেও কিন্তু অসুর বলা হতো, ইন্দ্রকে অসুর বলা হয়েছে, সূর্যকে অসুর বলা হয়েছে। তো এই দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে সূর্য উপাসক বা মিত্র উপাসক ইরানের সাথে ভারতবর্ষের যে একটা জ্ঞাতিত্ব রয়েছে, একই সূত্র থেকে ইরান এবং ভারতবর্ষের সভ্যতা, একই জ্ঞাতি, এটা বোঝা যায়। অগ্নি উপাসক, সূর্য উপাসক, প্রাণ শক্তির উপাসক, এইসব অসুর ভাবনা, সূর্য ভাবনা, অগ্নি ভাবনা। ভারতবর্ষে পরবর্তী সময়ে অসুর ভাবনা এলো। সুর মানে অসুর, সেটা সুরোদ্দেশী। এই অসুর কিন্তু প্রাণপ্রদ এই ভাব পাচ্ছে না, একেবারে অর্থটা সেখানে আলাদা হয়ে গেল, একদম সম্পূর্ণ সেখানে আলাদা হয়ে গেছে। তো অসুরদের কথা তো আমরা বলছি, অসুর রাজ্য এশিয়া মাইনরের মূল ভূভাগে ছিল, আমরা সেখানে বলেছি। অসুরদের প্রথম অভ্যুদয়ের সময়টা মহাভারতের যুগেই মনে হয়। একটা অসুর বা দানব কাহিনী মহাভারতের সভা পর্বের মধ্যে রয়েছে। খাণ্ডব বন দাহের সময় ময় দানব কৃষ্ণ অর্জুনের শরণাপন্ন হন। কৃষ্ণ তো তাকে সাবার করে দিতেই চেয়েছিলেন। ময় দানব খুব বুদ্ধিমান, তিনি কৃষ্ণ অর্জুনকে এটা বোঝাতে সক্ষম হলেন যে আমি যদি মরি, তো আমি সেই যে আমাদের শ্যামা সঙ্গীতে আছে না, যদি আমি মরি হে ভব সুন্দরী, শ্যামা নাম আর কেউ লবে না। ঠিক তিনিও এই ময়দানব ও কৃষ্ণ অর্জুনকে এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আমি মরলে যা আমি করে দিতে চাই তার আর কেউ করতে পারবে। ইঙ্গিতটা খুব সুস্পষ্ট। তখন কৃষ্ণের নির্দেশে ময়দানব যুধিষ্ঠিরের সে বিশাল সভাগৃহ তৈরি করে দিয়েছিলেন, যেই সভাগৃহ এত চমৎকার, এত অনন্য, যেটা মহাভারতের পরবর্তীকালে মহাভারতের মহাযুদ্ধের অন্যতম ইন্ধনও বটে। সেখানে যদি এই কৌরবেরা, বিশেষ করে দুর্যোধন এসে আছাড় না খেতেন, তাহলে তার অসুয়া বাড়ত না। পাণ্ডবদের ঐশ্বর্য দেখে তার চোখ টাটাতো না। তিনি তাদের রাজ্য নানাভাবে নানা ছলে ওই কপট পাশায় হরণও করতেন না। মহাযুদ্ধের সেখানে কপট পাশাও খেলা হতো না।
দ্রৌপদীর বস্ত্রহরণ হতো না, মহাযুদ্ধ হতো না। এই সে কোথায় যেন এই ময় দানবের একটা হস্তলেপন রয়েছে। যাই হোক, স্থাপত্য শিল্পে ওষুধদের সমকক্ষ সেই যুগে কিন্তু কেউ ছিল না। পরবর্তী যুগে এসিরিয়ার নতুন রাজধানী নিনেভের জল সরবরাহের যে ব্যবস্থা, রাস্তাঘাট, অট্টালিকা প্রাচীনকালের বিস্ময়ের সীমাকেও অতিক্রম করেছিল। ভারতবর্ষে এটা জনশ্রুতি আছে, মায়ে মাতম বলে সংস্কৃত স্থাপত্যবিদ্যার একটা মহাগ্রন্থ আছে। আমরা শুনেছি তার একটা পুঁথি, হাতে লেখা পুঁথি বর্তমানে জার্মানিতে আছে। তার কিছু পাতা, কিছু অংশ ইন্ডিয়া হাউসে, ব্রিটেনের ইন্ডিয়া হাউসে রাখা আছে। যাই হোক, মূল মহাগ্রন্থটা পাওয়া যায় না। মেদিনী অভিধান স্মরণ করেছে দৈত্যানাং শিল্পী। এই মহিলাদেরকে বলা হয়েছে দৈত্যকুলের তারা। অসুর মানে দৈত্য, একটা আলাদা জ্ঞাতি। দেবতার এক জ্ঞাতি, দৈত্যর আলাদা জ্ঞাতি। এবং দৈত্যানাং শিল্পী, এদের মতন বড় স্থাপত্যবিদ, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান সেই যুগে আর কেউ ছিল না। বন্যপুরাণের ময়ের ছেলে মেয়েতে 7টি সন্তানের কথা আছে। 4টে ছেলে, মায়াবী, দুন্ধবী, বৃষ আর মহেশ। আর 3 মেয়ে, বালিকা, বজ্রকন্যা আর মন্দোদরী। এই মন্দোদরীর সাথে রাবণের বিয়ে হয়েছিল। ময়দানব ছিলেন রাবণের শ্বশুর। যাই হোক, কথায় কথায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসে। তো এই জায়গাগুলো আমরা বলছি, শত শত বছরের বিরোধের মধ্যেও শব্দ জগতের মিতালি কিন্তু অবিনশ্বর হয়ে রইল। ইন্দো ইরানীয় যৌথ পরিবারের কথা ছেড়ে দিও, অমুসলিম সূর্যাগ্নি উপাসক জ্ঞাতি শত্রুর কথাগুলো তো ভারত ছাড়তে পারেনি। কেমন করে তা ছাড়বে? পারস্য সম্রাট দারিউস তার সাম্রাজ্যের সীমানা ভারতের অভ্যন্তরে সিন্ধু পাঞ্জাব পর্যন্ত এনেছিলেন। তিনি সগৌরবে বলে গিয়েছেন, আহুর মজদার কৃপায় তার 16টি জনপদ আছে। প্রাচীন ভারতবর্ষের 16 জনপদ ছিল। হকামানিসদের 16টি জনপদের দূরতম ছিল হপ্ত বা হিন্দু বা সপ্ত সিন্ধুর দেশ, অর্থাৎ পশ্চিমোত্তর ভারতবর্ষ। দারিউসের পুত্র খয়ার্স তার গ্রিক অভিযানে ভারতীয় সৈন্যদের সাহায্য নিয়েছিলেন। পরস্পরের মেলামেশার শব্দ সমষ্টি আদান প্রদান হয়। পার্সি ভাষার 3টি পর্যায় আছে। যারা ফার্সি ভাষার বিশেষজ্ঞ তারা এটা খুব ভালো করে জানেন। দই বা প্রাচীন ফার্সি, পহলবি বা মধ্যযুগীয় ফার্সি, আর ফার্সি বা আধুনিক পার্সি ভাষা। তুর্কি বিজয়ের পর থেকে আধুনিক পার্সি বা ফার্সি ক্রমবর্ধমান হয়ে আজ পর্যন্ত বাংলা, হিন্দি সব ভাষাতেই নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিকভাবে বয়ে চলেছে। আমরা সময় বুঝিও না যে আমরা ফার্সি শব্দ বলে চলেছি, অথচ তুর্কিরা ছিল আমাদের শত্রু ছিল। জাতি বৈর অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেই শব্দ জগৎ সবার জানা। তাই এই বিষয়ে আমরা অগ্রসর হচ্ছি না। আমি শুধু এটা দেখাবো আজকের আলোচনায়, এই অমুসলিম ইরানিরা আমাদের কি দিয়েছে, অথবা বলা চলে আমাদের তাদের সাথে জাতি বৈরতা থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে আমরা কি গ্রহণ করেছি। মিত্র মিহির হয়ে, সংস্কৃতি মিহির হয়ে সূর্য, মিত্র যেটা মিহর মানে সূর্য তাদের ভাষায়, ইরান ভাষায়, সংস্কৃতে তা হয়েছে মিহির। মোচক হাঁটু পর্যন্ত একটা চামড়ার জুতো, মানে গাম্বুট ধরনের একটা। হ্যাঁ, দেব ভাষায় সেটা হলো মোচিক, অর্থাৎ জুতো প্রস্তুতকারক। তার থেকে মোচিও হয়ে পরিণতি ঘটল মোচি, হিন্দিতে মোচি, মুচি বাংলাতে।
আবার সেই দড়ি মোচক গতি নিয়ে পল্লবিতে মোজাহ উত্তরণ মোজা, মোজা যেটা আমরা জুতোর মধ্যে পায়ের মধ্যে মোজা পরি, হ্যাঁ, বা বাংলায় মোজা বা মুজো যে কথা আমরা বলি। পুস্ত চামড়ার এবং চামড়ার উপকরণ, সংস্কৃত ভাষায় হলো পুস্তক, ভারতীয় গ্রন্থ। হ্যাঁ, সিক্কাহ যার থেকে মুদ্রার সাহায্যে, সিক্কা অর্থাৎ মুদ্রা, সিক্কা কারক সে সেকরা, তার থেকে আমরা পেলাম সেকরা, সোনার উপর জিনিস যারা তৈরি করে। অশোকের অনুশাসনে আছে দীপি, দীপি মানে লেখা অর্থে, নিপস্ত, হ্যাঁ, আর লেখার অর্থ, জোন জবন অর্থ, ক্ষত্রপ, এই ক্ষত্রপ থেকে ক্ষত্রিয়, এগুলো দীপি, নিশিপদ, জওয়ান, ক্রসত, এই সমস্ত ভাষা থেকেই তো এই ভাষাগুলো এসেছে, পালি ভাষায়, সংস্কৃত ভাষায়। হ্যাঁ, তো এইরকম প্রচুর প্রচুর উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরুন একটা ক্রি ধাতু এবং ক্রিন ধাতু দুটোই করা অর্থে প্রযুক্ত। আবেস্তায় এটা হচ্ছে কর ধাতু, পার্সিতে হচ্ছে কোন ধাতু। আধুনিক ফার্সিরা এই কোন ধাতুটাকে দিয়ে তাদের অনেক শব্দ নিয়েছে। এটা তো শব্দ জগতের ঐক্য, আদান প্রদানের কথা। স্বভাবে, দৃষ্টিভঙ্গিতে, প্রশ্নে, বিতর্কে, সমাধানে, সত্য দর্শনে প্রাচীন ইরান এবং ভারতের মধ্যে যে সাযুজ্য, সেটা যদি আমরা গভীরভাবে দেখি বিস্মিত হই। আমরা কতবার ঋগ্বেদের ঋষির প্রশ্ন উত্তর স্মরণ করেছি। পৃচ্ছামি তং পরমন্তং পৃথিব্যা, এই পৃথিবীর শেষ সীমা কোথায়? কর্মসন্ততি তো হচ্ছে জীবন, কর্মেরও শেষ নেই, পৃথিবীরও শেষ নেই। কর্মের প্রতীকী হচ্ছে বেদী। ওই প্রশ্নের উত্তর হচ্ছে পৃচ্ছামি তং পরমন্তং পৃথিব্যা, এই পৃথিবীর শেষ সীমা কোথায়? তার উত্তর হচ্ছে বেদি মাহু পরমন্তং পৃথিব্যা, এই যজ্ঞপীঠই হচ্ছে পৃথিবীর শেষ। এই বেদি মাহু মানে যজ্ঞপীঠ, এখানে যজ্ঞ শব্দটির আন্তর অর্থ হলো, নিহিত অর্থ হচ্ছে কর্ম। কর্মর যেমন শেষ নেই, জীবনের ধারারও যেমন শেষ নেই, এই পৃথিবীরও তেমন শেষ নেই। কর্মই জীবন, জীবনই কর্ম। যাগ করো, ত্যাগ করো। যাগ এবং ত্যাগ, আগ্নেয় যাগ, স্বাহা ত্যাগ। সোম ঢালো, আনন্দ করো, আনন্দের উপআসন করো, তুমি সেই দেবতাকে দেখতে পাবে। জরথ্রু শাস্ত্রের ধর্ম প্রত্যেকে তারাও সে সোমকে হোম বলছে, স তাদের হোম। হবনিম ইয়া রতুম ইয়া হোম উপায়ত জরথ্রুষম। প্রাচীন ইরানে ঈশ্বরের এক নাম ছিল যজত, অন্তস্থ জ বর্গীয় জয় হসন্ত দয় হসন্ত, যজত মানে যার উদ্দেশ্যে আমরা যজ্ঞ করি। সংস্কৃত ভাষায় ইষ্টদেব। ব্যাকরণের বিধানে জ সম্প্রসারিত হলেই কিন্তু হর্ষি হয়, জ সম্প্রসারিত হয়ে হর্ষি হয়। যিনি সকল যা যজত তাই ইষ্টদ, যিনি সকল কামনা পূরণ করেন। তো প্রাচীন পার্সি পাহলবি স্তরে এমন সেমীয় প্রভাব পড়ল যে তাকে অসহনীয় বললেও অত্যুক্তি হয় না। সে ভাষা আরমীয় পার্সি মিশ্রণের ফলে ভারতবর্ষের ভাষায় সংস্কৃত ভাষার মধ্যে ঢুকে পড়েছে। তো এরকম একটা ধরুন আরো এই একটা মজার খেলার শব্দের এর মধ্যে দেখাই আপনাদেরকে। যেমন ধরুন আমরা লিখি i.e, আইডেস্ট, হ্যাঁ,
যা লাতিন অর্থ ইদমস্তি, কিন্তু আমরা পড়ি কি দ্যাট ইজ, হচ্ছে আইডেস্ট। লাতিন ভাষায় হচ্ছে ইদম অস্তি, ইদম অস্তি। আমরা পড়ার সময় কি পড়ি? দ্যাট ইজ। ইজি এক্সাম্পলি গ্রেসিয়া, পড়বার সময় আমরা পড়ি ফর এক্সাম্পল। লিখি IBID, ইবিদ। পড়বার সময় আমরা কি পড়ি? ইন দ্য সেম প্লেস। ওকে, অল কারেক্ট পড়ি, পড়বার সময় হচ্ছে ওকে মানে অল কারেক্ট বলি না, অল রাইট, তাই না? সেরকম পাশাপাশি পার্সি, সেমীয়, দ্বন্দ্বে, সংঘাতে, সংগ্রামে, শান্তিতে, বিরোধে, মিলনে এক ভাষার সাথে এক ভাষা মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপরের ইতিহাস মুসলিমদের অর্থাৎ আরবদের পারস্য বিজয়। আরব কথাটা অর্থ হচ্ছে এলোকোয়েন্ট, মানে পাকপটু। আরব, ওরা নিজেরাই নামে গর্ব অনুভব করত এবং তাদের চারপাশে যে সব ভাষা ছিল তাদের দৈন্য অসব এবং তাদের অন্যান্যদের শব্দ ভাণ্ডারের যে অপ্রাচুর্য তা নিয়ে তারা পরিহাস করত। সেই জন্য তারা নিজেদেরকে বলতো আরব, মানে বাকপটু। তাদের কত ভাষার সমৃদ্ধ, তারা এই ভাষার তাদের এই সমৃদ্ধ করেছে কোথার থেকে? অন্যান্য সে পুরনো ভাষাগুলো এসে আরব ভাষাকে এত সমৃদ্ধ করেছে। ফার্সি ভাষা, অন্যান্য ভাষা আরব ভাষাকে সমৃদ্ধ করেছে। তাহলে এই দ্বন্দ্ব সংঘাতের রজ্জু ধরে এবার আমরা ভূমধ্য সাগর যদি পাড়ি দিই, তাহলে কেল্টিক একসময় যে ভীষণ শক্তিশালী জাতি, শক্তিশালী রাষ্ট্র, এখন সংকুচিত, সেই কেল্টিক সভ্যতা এখন মাত্র বেঁচে আছে ইউরোপে। ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, দ্য আইলস অফ ম্যান বা এই সমস্ত সভ্যতার মধ্যে। অবশ্যই ইংল্যান্ডে অনুশাসন করলে আমরা অ্যাংলো স্যাক্সন বা নরমান সভ্যতা, সেখানে তাদের অস্তিত্ব পায়। রোমানরা কেল্টকদের বলতো গল। কেল্টকদের একটা চরিত্রের দোষ গোড়া থেকেই ছিল, তাহলে নিজেদের মধ্যে তারা বিবাদ বিসংবাদ করত। এই দোষেই তারা দুর্বল হয়েছে। কেল্টিক হ্যাবিট, ইংরেজিতে এই বিবাদ প্রিয় স্বভাবকে বলা হয় কেল্টিক হ্যাবিট। এদের পুরোহিত ছিল দ্রুইদ। একমাত্র এখন এই শব্দগুলো অভিধানে মাত্র রয়েছে। তো এই কেল্টিক শব্দ যা এক সময় এত সমৃদ্ধ শব্দ ছিল, তাদের এত দুর্গতি কেন হলো? সিজারের হাতে শেষ নিগ্রহের পর কেলরা আচরণে রোমান হয়ে গেল এবং ওদের ভাষাগুলো রোমান ভাষার মধ্যে এবং কিছু ইংরেজি ভাষার মধ্যে ঢুকে তারা ওই ভাষার কিছুটা নিয়ে বসে আছে। ইংরেজ ফরাসির দ্বন্দ্বের ইতিহাসও বিচিত্র একটা ইতিহাস। আইভ্যানহো যারা পড়েছেন তারা জানে স্কট বিদূষক ওয়াম্বার মুখে বসিয়েছেন জীবন্ত প্রাণীগুলো হচ্ছে অক্স, শিপ, কাফ, সোয়াইন, ডিয়ার, এইসব ইংরেজ পত্র। কিন্তু খাদ্য পাত্রে উঠলেই সেগুলো সব ফরাসি হয়ে যায়। অক্স হয়ে যাচ্ছে বিফ, ফরাসি শব্দ। দেখুন না, প্রাণী নামের সময় সেগুলো থাকছে কেল্টিক ইংরেজ শব্দ, হ্যাঁ, বা ওই কেল্টদের শব্দ ইংরেজির ভাষার মধ্যে যেগুলো ঢুকেছে। কিন্তু সেই প্রাণীগুলোই যখন খাদ্য হিসাবে ব্যবহার করি, কি চমৎকার, সেগুলো হয়ে যাচ্ছে তখন ফরাসি শব্দ। যখন তারা অক্স মাংস খায় তখন আর সেটাকে অক্স বলে না, সেটা তখন হয়ে যাচ্ছে বিফ। শিপ হয়ে আর খাবার সময় শিপ বলছে না, বলছে মাটন। হ্যাঁ, সোয়াইন হয়ে যাচ্ছে ভেল, হ্যাঁ, বা পোর্ক। ডিয়ার হয়ে যাচ্ছে বেকন। এরকম সব হয়ে যাচ্ছে। অর্থাৎ এক ভাষা আরেক ভাষার মধ্যে ঢুকে কেমন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটা মজার না লক্ষ্য করা? ফরাসি ইংরেজ দ্বন্দ্বের ইতিহাস আরও আছে।
জাতি বৈরতাদের মধ্যে ফরাসি ইংরেজদের মধ্যে একটা ভীষণ জাতি বৈরতা আছে। ইংরেজরা ফ্রেঞ্চ লিভ বলে ফরাসিদের জাত তোলে, ফাঁকিবাজির নিন্দা করে। আর ওইদিকে ফরাসিরা কাজে আঙ্গালে বলে ইংরেজদের জাত তুলে সেই ফাঁকিবাজি নিন্দে করে, মানে ইংলিশ লিভ বলে। প্রেমের ক্ষেত্রে এরকম ঘটে যায়। আরেকটা দেখুন, ভারতবর্ষের কথায় আসি। পাঞ্জাবিদের বিশিষ্ট জামা তাদের ভাষায় কুর্তা। আমরা সেই কুর্তাকে, এই যেটা আমরা পরে আসছি, এটা কুর্তা পাঞ্জাবি ভাষায়, কিন্তু আমরা বাঙালিরা কি বলি? কুর্তা বলি না, বলি পাঞ্জাবি। পাঞ্জাবিদের ব্যবহৃত পোশাক আমাদের ভাষায় তাদের জাত এর নাম। লক্ষ্য করেছেন কি? আবার পাঞ্জাবিরা ধুতির নাম বলেছে বাঙালি, পাঞ্জাবিরা ধুতিকে বলে বাঙালি। হ্যাঁ, রসিকতা। অন্যেরা বলে ধৌতি, পাঞ্জাবিরা বলে বাঙালি। যেমন বাঙালিরা কুর্তাকে বলে পাঞ্জাবি, পাঞ্জাবিরা শোধ নিয়েছে ধুতিকে বাঙালি বলে। তো এইরকম সংঘর্ষ সম্প্রীতির ইতিহাস দীর্ঘ করেই আমরা কি চলেছি আজকের আলোচনায়। ভারতের ছেলে বিজয় সিংহ হেলায় লঙ্কা করিল জয়। আমরা এই সত্যেন্দ্রনাথের কবিতার চরণটাকে একটুখানি ঘুরিয়ে যদি দিই, তাহলে রাঢ় শুম্ভ থেকে লঙ্কায় গিয়েছিলেন না লাট সৌরাষ্ট্র থেকে নিয়ে গিয়েছিলেন, এই নিয়ে পণ্ডিতদের মধ্যে একটা তুমুল বিতণ্ডা আছে। তো ধর্মের জন্য ভারতীয় ভাষা, আবার নতুন করে সিংহলি বা আধুনিক সিংহল শ্রীলঙ্কা, সেখানে আরেকটা নতুন রূপ পেয়েছে। মহেন্দ্র এবং সংঘমিত্রা সিংহলে গেছেন। ইৎসিন ফাহিয়ান হিউয়েন তাং সাং ভারত এসেছেন। মার্কো পোলোর চীন দেশে গিয়ে স্বয়ং কুবলাই খাঁর সামনে উপস্থিত হয়েছেন। বৌদ্ধ সন্ন্যাসী মহান আচার্য দীপঙ্কর শ্রীগান অতীশ, তিনি ভারত থেকে তিব্বত মহাসমারোহে উপস্থিত হয়েছেন। এর মধ্যে কোনো বিরোধের নামগন্ধ নেই। দিগ্বিজয়ী সমুদ্রগুপ্ত, যিনি শক কুষাণ মরুদ্র প্রাধান্যে সৌজন্য সেবা লাভ করেছিলেন, এবং সিংহল রাজ মেঘবর্মা, যে তাকে উপঢৌকন পাঠিয়ে বুদ্ধগয়া একটা বুদ্ধ মন্দির নির্মাণের জন্য যে অনুমতি পেয়েছিলেন, তার তো পাথরের প্রমাণ রয়েছে। লিপি ভাষা দৈবপুত্র শাহী শাহানুশাহী সাকা মরুদ্র সিংহলি, বেশ কৌতুকবহ। শক কুষাণ সিংহলি মাত্র নয়, এই সময় ভারতীয় রাজারা দেবপুত্র উপাধি নিতে ভালোবাসতেন। অশোক যেমন নামের উপসর্গ রূপে গ্রহণ করেছিলেন দেবানাং প্রিয় প্রিয়দর্শী। মুরুদ্দ শব্দটি প্রধান অর্থে চিপ, চীনা শব্দ বাং এর রীতিতে গৃহীত। ভিনসেন্ট স্মিথ সেটা বলেছে। আবার চীনীয় রীতি অধিপতিকে স্বর্গের পুত্র বলা হয়, সংস্কৃতে বলা হয় দৈবপুত্র। শাহানশাহ পার্সি ঢং, লোক সংস্কৃতে বলে শাহানাং শাহ, আরব ভাষায় বলা হয় মালকান মালকাহ। আচ্ছা, একটু গ্রিকদের কথায় আসি, একটু ফিরে আসি গ্রিকদের। আলেকজান্ডারের ভারত আক্রমণের অনেক আগে থেকে গ্রিকদের সাথে ভারতবর্ষের একটা সম্পর্ক ছিল। সেখানে ভারতীয় সৈন্যরা গ্রিক দেশের মধ্যে গেছেন, গ্রিকরা ভারতবর্ষে এসেছেন। আলেকজান্ডারের আংশিক ভারত জয়, আবার সংগ্রাম, সেলিউকাস, মৌর্য চন্দ্রগুপ্ত, তারপরে সন্ধি মিলন, রাজ পরিবারের বিবাহ ব্যাপারটা সেখানে রয়েছে। আমরা প্রসঙ্গ বহির্ভূত বিষয়ে যাব না। রাষ্ট্রদূত মেগাস্থানিসের দলিল নষ্ট হলো, তার দলিলের প্রসঙ্গ কিন্তু রয়েছে সেখানে। সেখানে মেগাস্থানিসের পরে ম্যাক্স পাটলিপুত্র গ্রিক দূত রূপে এসেছে। ধীরে ধীরে খ্রিস্টপূর্ব 2য় শতকে সিন্ধু কাড়িয়াবার বলহিক গ্রিক রাজ্যের অন্তর্ভুক্ত হয়। গ্রিক রাজ মিনান্দার বৌদ্ধ সন্ন্যাসী নাগসেনের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই যুগের অনেক আগে, প্রাক খ্রিস্টীয় 5ম শতাব্দীতে একজন ভারতীয় দার্শনিক সোক্রেতিসের সাথে দার্শনিক বিষয়ে আলোচনা করতে যান। বিদ্বেষের কাহিনীও সেখানে রয়েছে। হ্যাঁ, মালবিকা অগ্নিমিত্র কালিদাস সেখানে বলছেন,
রাজ চক্রবর্তী পুষ্পমিত্রের একখানা চিঠি পড়ছেন তার পুত্র বিদিশার অধিপতি অগ্নিমিত্র। পুষ্পমিত্র ঐতিহাসিক পুষ্যমিত্র, তিনি শতরাজপুত্র রক্ষিত যজ্ঞ অশ্ব নিজ পৌত্র বসুমিত্রের অধিনায়কত্বে ছেড়ে দিয়েছিলেন এবং তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। এই সমস্ত জিনিসগুলো রয়েছে। পতঞ্জলির সূত্রের মধ্যে আমরা সেখানে পাই। ব্যাকরণের সূত্র যাতে ম্লেচ্ছ না হয়ে যায় সেখানে তিনি অনেক চেষ্টা করেছেন। দক্ষিণ ভারতের সাথে রোমের একটা বাণিজ্য সম্বন্ধ ছিল। রোম গেল, আরবরা এলো, জাহাজে করে পণ্য এসেছে, কথা কাহিনী নিয়ে গিয়েছে তারা। বাণিজ্য পণ্যের সাথে ভাষার আদান প্রদান হয়েছে, ব্যাকরণের আদান প্রদান হয়েছে। নৈয়ায়িকরা সেখানে এসেছেন। তারা বলেছেন যা দিয়ে সব শব্দ বুঝতে চাই, যা দিয়ে আমরা অন্য দেশের সংস্কৃতিকে বুঝতে চাই, অন্যের মনোভাবকে বুঝতে চাই, অন্যকে বুঝতে চাই, নিজেকে প্রকাশ করতে চাই, সেটাই তো শব্দ শক্তি। তাহলে শব্দের মানে অর্থাৎ ব্যাকরণ, অভিধান, আপ্তবাক্য বড় মানুষের ইচ্ছে দিয়ে এবং মানুষের ব্যবহার দিয়ে সেখানে তৈরি। শক্তিগ্রহ ব্যাকরণ মান কুশব্দ ব্যাখ্যাত ব্যবহারত। কুমারিল ভট্টের মতন দার্শনিক পণ্ডিত তিনি পিক কথাটি কিন্তু নিয়েছেন, কথাটি ল্যাটিন পিকা শব্দ থেকে। এরকম অনেক পণ্ডিতদের মধ্যে একটা শব্দের কথার আদান প্রদান হয়েছে, বহু সংস্কৃতি রয়েছে। সেখানে এরকম উদাহরণ প্রচুর দেওয়া যায়। এতে আমাদের এই আলোচনা দীর্ঘ হয়ে যাবে। অর্থাৎ এই দুদিনের আলোচনার মধ্যে থেকে আমরা এটাই প্রতিপন্ন করতে চাইছি, শব্দ থেকে অর্থ সংযুক্ত হয়ে এবং বুদ্ধি, শব্দ অর্থ এবং বুদ্ধিটা থাকতে হবে, প্রজ্ঞাটা অবশ্যই থাকতে হবে। নাহলে শব্দ অর্থ থাকলেই কিন্তু অন্যের হৃদয় বোঝা যায় না, নিজেকেও সঠিকভাবে প্রকাশ করা যায় না। প্রজ্ঞার গুরুত্বটা রাখতে হবে। আর প্রজ্ঞা শক্তি থাকলে অনেক বিরোধ থেকে নিজেকে বাঁচানো যায়, নিজেকে রক্ষা করা যায়, অন্যের হাত থেকেও নিজেকে রক্ষা করা যায়। বিদ্বেষের বাতাবরণ রোখা যায়, ঘৃণার বাতাবরণকে নষ্ট করা যায়, অন্যকে সহৃদয় গ্রহণ করা যায়, অন্যের দ্বারা প্রভাবিত হয় না, হয়ে ওঠা যায় না। অন্য কেউ এসে সহজে আমাকে ভুল বুঝিয়ে তার স্বার্থ পূরণের পুতুল মাত্রে ব্যবহার করতে পারবে না। যদি আমরা আমাদের মানুষের এটাই তো সবচেয়ে বড় দুটো শক্তি, গত দিন বলেছি, একটা তার বাক শক্তি, এই ভাষা, আর একটা তার প্রজ্ঞা শক্তি, তার ইন্টেলিজেন্স। কারণ এই চৈতন্য শক্তি তো মানুষের মধ্যেই সবচেয়ে বেশি। এই চৈতন্যই তো তার প্রজ্ঞা শক্তি, তার প্রকাশ শক্তি, তার জ্ঞান শক্তি, তার স্থিতি। এটাকে সে যদি বিক্রয় না করে, নষ্ট না করে, তার চর্চা যদি সে চালিয়ে যায়, তাহলে তার বোধ শক্তি দিয়ে সে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা সে বুঝতে পারে, যা দিয়ে সে মিত্রতার বন্ধনে সারা পৃথিবীকে বসুধৈব কুটুম্বকম করে তুলতে পারে। এবং এর মধ্যে কোনো স্বার্থ ভাবনা নেই, পুরোপুরি মানবিক ভাবনা থাকে। আর এই যে ঈশ্বরত্ব, এই যে মানবিকত্ব, এই যে মহত্ব, সব কিছুই কিন্তু বাক শক্তির দ্বারা আলম্বিত, প্রকাশিত, প্রস্ফুটিত। এটা বুঝতে হবে এখানে। সেই জন্যে এই বাক শক্তিকেই বলা হয়েছে বজ্র শক্তি, অগ্নিশক্তি, বায়ু শক্তি, জলশক্তি বা মার্তণ্ড শক্তি, তার ব্রহ্ম শক্তি, আত্মশক্তি। এই শক্তি দিয়েই সে সমগ্র পৃথিবীকে জয় করতে পারে। কথা দিয়েই একজন মানুষ অন্য মানুষের হৃদয় জয় করতে পারে।
মুমূর্ষুকে বাঁচিয়ে তুলতে পারে, আবার কথার শলাকা দিয়ে এক জলজ্যান্ত মানুষকে তার রিপু শত্রু করে তুলতে পারে। মানুষ সব ব্যবহার ভুলে যায়, কিন্তু কথার দ্বারা যে অপমানিত এটাকে মানুষ ভুলতে পারে না। যুগ যুগ ধরে সে সঞ্চিত যন্ত্রণাকে লালন করে তার প্রতিশোধ সে নেয়, এ জন্মে না হলে পরজন্মে, এরকম একটা থাকে। সাবধান, এই শব্দকে এই জন্যেই অগ্নির সাথে তুলনা করা হয়েছে, এই জন্য একে ব্রহ্মশক্তি বলা হয়েছে। একটা বিশাল আশীর্বাদ আমাদের এই শব্দ শক্তি। এই শব্দ শক্তি দিয়েই আমরা সমস্ত পৃথিবীকে জয়ও করতে পারি, আবার সমস্ত পৃথিবীকে আমরা আমাদের শত্রু করে তুলতে পারি। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবো আমাদের নিজেদের ভালো থাকার জন্য। এই সুসম্পর্কটা রাখতে বিশেষ কোনো প্রয়োজন, অন্য কোনো কিছু তেমন প্রয়োজন হয় না। একটু ভালো কথা, একটু ভালো ব্যবহার। আর এটা তো সবাই বলে, ভালো কথা বলার কোনো খরচা নেই। সবাই খুব ভালো থাকুন। আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানকে আমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করে দেবার সুযোগ জানার জন্য। আর অবশিষ্ট আরেক পরবর্তী যে সেশন রয়েছে আফটার আমাদের লাঞ্চ, সেখানে থাকবে আমাদের প্রশ্নোত্তর। আপনারা আপনাদের যা কিছু প্রশ্ন নিঃসংকোচে আমাদের করবেন, আমরা যথাসাধ্য তার উত্তর দেবার চেষ্টা করব। আমি পুনরায় মহীশূর সংস্কৃত পরিষদ এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, যারা আপনারা এতদিন শুনছেন, এবং অবশ্যই আমাদের বিজ্ঞানের সেই মহত্তম প্রয়োগকে, যা আমার এই ভাষাকে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর কাছে তাদের মাতৃভাষায় সহজ করে পৌঁছে দিয়েছে। সবাইকে আমাদের প্রত্যেকের তরফ হতে অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধা।